साजिश में शामिल सारा जहां है, हर जर्रे जर्रे की ये इल्तिजा है। और पिया है, और पिया, और पिया है। প্রচণ্ড এক ধাক্কা দিয়ে প্রেরণাকে ফ্লোরে ছুঁড়ে ফেলল জেহরান। সাথে সাথে বেডের কোণার সাথে লেগে তার মাথার একাংশ কেটে গেল, হাত দুটো ছিলে গেল, শরীরের বিভিন্ন স্থানে অনেক ব্যথা পেল প্রেরণা। জেহরান তবুও শান্ত হলো না। প্রেরণা চুলের মুঠি শক্ত করে চেপে ধরে একের পর এক থাপ্পড় বসাতে লাগলো তার কোমল গাল দুটোতে। মুহূর্তে প্রেরণার ঠোঁটের কোণা কেটে গেল, নাকের সরু অংশ ভেদ করে রক্ত বেরোতে লাগলো। অক্সিজেনের অভাবে হাঁসফাঁস করতে লাগলো মেয়েটা। জেহরানের তবুও মায়া হলো না। সে যেন আজ এক হিংস্র পশুতে পরিণত হয়েছে। প্রেরণাকে টেনে হিজড়ে দেওয়ালের সাথে টেনে নিয়ে সেখানটায় চেপে ধরে। তার দুই হাত নিজের বাম হাতে একত্রিত করে চেপে ধরল এবং ডান হাত দিয়ে তার দুই গাল শক্ত হাতে চেপে ধরল। প্রেরণা তীব্র যন্ত্রণা ও ব্যথায় ঠিকমতো চোখ খুলে তাকাতে অবধি পাচ্ছে না। তার বুক তীব্রভাবে ওঠানামা করছে। জেরানের তীব্র জ্বলন্ত দৃষ্টি তখনও তার উপর নিবদ্ধ। সে দুই হাতে প্রেরণার গাল ও দুই হাত আরও চাপ প্রয়োগ করতেই প্রেরণা অবর্ণনীয় ব্যথায় কুঁকড়ে উঠল। পিটপিট করে অশ্রুসিক্ত নয়নে তাকালো জেহরানের পানে। এই লোকটার অন্তরে কি বিন্দু মাত্র মায়া মমতার ছিটে ফোটাও নেই? জেহরান হিংস্র স্বরে হিসিস করে বলতে লাগলো, আমার কাছ থেকে পালাতে চেয়েছিলে তুই, এ জেহরান আদনানের কাছ থেকে? এর শাস্তি কতটা মারাত্মক হতে পারে কোনো ধারণা আছে তোর? আমার ভালোবাসার দিকটা শুধু দেখেছিস, হিংস্র দিকটা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা তোর কল্পনাতেও নেই। তবে নো প্রবলেম, এখন থেকে দেখবে। কথাগুলো বলে একটা শয়তানি বাঁকা হাসি হেসে প্রেরণাকে এক টানে বিছানার ওপর ছুঁড়ে ফেলল জেহরান। প্রেরণা হুমড়ে খেয়ে পড়ে গেল তার উপর। জেহরান নিজের প্যান্টের বেল্ট খুলতে লাগলো। প্রেরণা সেটা দেখে ভয়ে আটকে উঠল। সে ভয়ে গুটিসুটি হয়ে গিয়ে আগতে মিনতি করতে লাগলো, প্লিজ দয়া করে আমায় মারবেন না, আমি আর আপনার কাছ থেকে পালাবো না। কিন্তু জেহরান তার সেসব কথা কানে তুলল না। তার মাথায় এই মুহূর্তে কেবল একটা কথাই ঘুরছে। তার প্রেরণা তার খাঁচায় শিকল ভেঙে পালাতে চেয়েছিল, তার কাছ থেকে দূরে যেতে চেয়েছিল। ফলে তার মস্তিষ্ক আগ্নেয়গিরির উদ্গৃত লাভার ন্যায় টকবক করে ফুটতে লাগলো। জেহরান নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে চামড়ার বেল্ট দিয়ে প্রেরণার শরীরে আঘাত করতে লাগলো। প্রেরণার ভয়ার্ত চিৎকারে প্রকম্পিত হলো গোটা রুম। বারবার সে ক্ষমা ভিক্ষা চাইতে লাগলো জেহরানের কাছে, কিন্তু পাষাণ পুরুষটির মনে যেন বিন্দু মাত্র দয়ামায়ার উদ্ভব হলো না তার প্রতি। সে আঘাত করতেই লাগলো প্রেরণাকে। একসময় প্রেরণা আঘাতে জর্জরিত হয়ে নিস্তেজ হয়ে বিছানায় ঢলে পড়ল। তার বুকে পিঠে অসংখ্য আঘাতের চিহ্ন তৈরি হয়েছে। সেগুলো রক্তাক্ত হয়ে আছে, ভীষণভাবে জ্বলছে। সাদা পোশাকের ওপর রক্তের ছোপ ছোপ দাগ স্পষ্টভাবে ভেসে উঠেছে। প্রেরণা আধো আধো চোখ জোড়া বন্ধ করতে অজ্ঞান হয়ে গেল। এদিকে প্রেরণাকে অজ্ঞান হয়ে যেতে দেখে জেহরান সম্বিত ফিরে পেল যেন। হতভম্ব দৃষ্টিতে একবার নিজের হাতের বেল্টের দিকে তো আরেকবার প্রেরণার দিকে তাকাতে লাগলো। তারপর এক ছুটে প্রেরণার কাছে গিয়ে তাকে বুকে আগলে নিয়ে পাগলের মতো তার গালে আলতো থাপ্পড় দিতে দিতে প্রলাপ করতে করতে বলল, এই গার্লস চাঞ্চল, কি হচ্ছে তোর? প্লিজ চোখ খোল। আমি হাত দুটো দিয়ে তোকে মেরেছি, কিন্তু কি করবো বল? তুই কেন আমার কথার অবাধ্য হোস? এই শাস্তি না দিতে পারলে তুই তো আমাকে ছেড়ে চলে যাবে, আর এমনটা আমি কি করে হতে দিতে পারি বল? তোকে যে আমার খাঁচাতে সারা জীবন বন্দী থাকতে হবে। তুই যে আমার আত্মা হয়ে গেছিস, তোকে যেন আমি কিভাবে বাঁচবো বল? আমাকে সহ্য করার মানিয়ে নেওয়ার মানসিকতা তো তোকে গড়ে তুলতেই হবে। কথাগুলো বলে জেহরান পাগলের মতো প্রেরণার সমস্ত চেহারা ও দুই গালে চুমু খেতে লাগলো। সমস্ত আঘাতপ্রাপ্ত শরীরে চুমু খেতে লাগলো। সেখানে আলতো স্পর্শ বলিয়ে দিচ্ছে। একবার প্রেরণার সমস্ত শরীরে চুমু খাচ্ছে তো আরেকবার তাকে জাগানোর তীব্র চেষ্টা করছে। কিন্তু কোনো কাজ না হওয়াতে সে দুই হাতে মাথার চুল টেনে ধরে চিৎকার করে উঠল। তারপর হঠাৎ করে তার নজর গেল বেডসাইড টেবিলের দিকে।
সেখানে এক জগ ভর্তি পানি দেখে সেটা নিয়ে সমস্ত পানি সোজা প্রেরণার মুখের উপর ঢেলে দিল সে। ক্ষণকালের মধ্যে প্রেরণার জ্ঞান ফিরে এলো। সে চোখ পিটপিট করে একটু নড়াচড়ার চেষ্টা করতেই শরীরে অসম্ভব যন্ত্রণার উপস্থিতি টের পেল। একটুখানিও নড়তে পারছে না সে। এদিকে প্রেরণাকে জাগতে দেখে জেহরান তাকে জাপটে জড়িয়ে ধরল। আঘাতপ্রাপ্ত শরীরে এভাবে জড়িয়ে ধরাতে প্রেরণার শরীর আরো প্রচণ্ডভাবে ব্যথা করে উঠল। সেই আর্তনাদ শুনে জেহরান তাকে ছেড়ে দিল। অপরদিকে জেহরানকে দেখে প্রেরণা ভয়ার্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। জেহরান অপ্রকৃতি স্থির নাই অস্পষ্ট স্বরে বলতে লাগলো, আমি তোর গায়ে আঘাত করেছি, তাই না কনস্টান্সেল? দাঁড়া, এর থেকে দ্বিগুণ আঘাত আমি নিজেকে করব। কথাগুলো বলে আশেপাশে পাগলের মতো তাকাতে লাগলো জেহরান। প্রেরণা অবাক দৃষ্টিতে তার কার্যবিধি অবলোকন করতে লাগলো। জেহরান এক সময় তার কাঙ্ক্ষিত জিনিসটি পেয়ে মুখে হাসি ফোটালো। সেন্টার টেবিলের ওপরে ফল রাখা ঝুড়ি ছিল, তার মধ্যে একটি ধারালো ছুরি গাঁথা ছিল। জেহরান দ্রুত কদমে সেদিকে ছুটে গিয়ে ছুরি হাতে নিয়ে চোখের পলকে নিজের দুই হাতে অসংখ্য ক্ষত তৈরি করে ফেলল। এক একটা পচে গল গল করে রক্ত বেরোতে লাগলো। এমনকি শার্ট খুলে ফেলে নিজের বুক ও পিঠেও ক্ষত করতে লাগলো সে। প্রেরণা এমনিতেও রক্ত দেখে ভয় পায়। জেহরানের এমন কাণ্ড দেখে সে তীব্র ভয়ে দুই হাতে দুই কান চেপে ধরে প্রচণ্ড এক চিৎকার করে উঠল। তীব্র ভয় ও আশঙ্কায় থরথর করে কাঁপছে তার ছিপছিপে শরীর। অপরদিকে প্রেরণার এমন চিৎকারে থমকে গেল জেহরান। নিজের শরীরের তীব্র আঘাত ও রক্তের দিকে দৃষ্টি না দিয়ে সে প্রেরণার চিৎকার শুনে ভয় পেয়ে গেল। প্রেরণার দিকে দ্রুত গতিতে ছুটে গিয়ে রক্তাক্ত হাতেও শরীরে তাকে জাপটে জড়িয়ে ধরল। তারপর তার চোখে মুখে হাত বোলাতে বোলাতে তীব্র বিচলিত স্বরে বলতে লাগলো, ভয় পেয়েছো কনস্টান্সেল? প্লিজ ভয় পেও না। দেখো, আমি নিজেকে অনেক আঘাত করেছি, তুমি চাইলে আবার আঘাত করবো। কথাটা বলে আবারও ছুরি হাতে নিতে গেল। প্রেরণা তাকে থামিয়ে দিল। আহাজারি করে বলতে লাগলো, প্লিজ আর এমনটা করবেন না। রক্ত দেখলে আমার প্রচন্ড ভয় লাগে, বমি পায়। আচ্ছা, তাহলে আমি তোমার সামনে আর নিজেকে আঘাত করব না, দরকার হলে আর গিয়ে করবো। কথাগুলো বলতে বলতে আচমকা জেহরানের নজর গেল প্রেরণার রক্তাক্ত শরীরে। তার শরীরে এখনো রক্তের ছিটে ফোঁটা লেগে রয়েছে। প্রেরণার শরীরে রক্ত দেখে আবারও জেহরানের মাথা গরম হয়ে গেল। সে দুই হাত মুষ্টিবদ্ধ করে চিৎকার করতে লাগলো। তার চিৎকারে আরো ভয় পেয়ে গেল প্রেরণা। কান্না যাতে না আসে সেজন্য নিজের মুখ শক্ত হাতে চেপে ধরল। জেহরান হঠাৎ শক্ত কণ্ঠে বলল, জামা খোলো। প্রেরণা ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল জেহরানের পানে। জেহরান তার নীরবতা দেখে ধমকে বলে উঠল, জামা খুলতে বলেছে স্টুপিড। প্রেরণা ভয়ে কেঁপে উঠল। এই লোকটা হঠাৎ হিংস্র হয়ে যায়, আবার হঠাৎ তার প্রতি এমন আচরণ করে যেন তার থেকে ভালো এই পৃথিবীতে আর কেউ প্রেরণাকে বাসে না। প্রেরণা ভয়ে ভয়ে জামা খুলতে গেলে দেরি করায় জেহরান বিরক্ত হলো। এক টান দিয়ে তার কামিজ খুলে ফেলল সে। প্রেরণা লজ্জায় চোখ জোড়া বন্ধ করে নিল। জেহরান আর চোখে তার অবস্থা লক্ষ্য করে স্পষ্ট স্বরে বলল, আমি তোমার হাজব্যান্ড হই, আমার সামনে এরকম লজ্জাভরে ভনিতে একদমই করবে না। প্রেরণা তা ছিল হাসলো, মনে মনে বলল, প্রতারণা করে জোর করে বিয়ে করেছেন আমায়। আপনাকে মন থেকে স্বামী হিসেবে মানি না আমি, অথচ নিজেকে আমার হাজবেন্ড বলে দাবি করছেন। আমার শরীরটা পাওয়াই এখন আপনার বাকি, তাই না? কোন দিন জানি খুবলে সেটাও অধিকার করতে চলে আসেন আপনি। কিন্তু মুখে কিছু বলার সাহস হলো না প্রেরণার। জেহরান প্রেরণার আঘাতপ্রাপ্ত মুখে ও শরীরের সমস্ত জায়গায় যত্ন সহকারে মলম লাগিয়ে দিল। এছাড়া শরীরের অন্য যে সমস্ত জায়গায় আঘাত লেগেছিল সেখানেও প্রেরণার অনিচ্ছা থাকা সত্ত্বেও মলম লাগিয়ে দিল। এভাবে একটা সময় প্রেরণার ব্যথা যখন অনেকটা কমে এসছে, তখন আরেক দফা অপ্রত্যাশিত কাণ্ড করে বসল জেহরান। শিকল দিয়ে বেডের হেডবোর্ড ও ফুটবোর্ডের সাথে প্রেরণার হাত পা বেঁধে দিল সে। প্রেরণা অনেক চিৎকার চেঁচামেচি ও আকুতি মিনতি করলেও সেসব অগ্রাহ্য করল জেহরান। প্রেরণা বিছানায় স্থির ভঙ্গিতে শুয়ে আছে ঠিকই, কিন্তু তার দুই চোখ বেয়ে অঝোরধারায় অশ্রু গড়িয়ে পড়ছে। জেহরান সেসবে পাত্তা দিল না। সে প্রেরণার বুকে মাথা রেখে শুয়ে তাকে নিজের চার হাত পা দিয়ে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরে অতি শান্তিতে দুই চোখ বুঝল। তারপর প্রেরণার বুকে মুখ ঘষতে ঘষতে হাসকি কণ্ঠে বিড়বিড় করে বলতে লাগলো, তোমার বুকে মাথা রেখে যেন মরণ হয় আমার, আর আমি বেঁচে থাকলে আমার বুকে মাথা রেখে
তোমার মরণ হোক। তোমার শেষ নিঃশ্বাস নিশ্চিত হওয়ার সাথে সাথে আমারও যে শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, এতটুকু গ্যারান্টি সহকারে বলতে পারি মাই কার্সড অ্যাঞ্জেল। নিদ্রার অতলে হারিয়ে যাওয়ার সাথে সাথে প্রেরণা মনে করতে লাগলো নিজের অতীত জীবনের স্মৃতি, যেখানে ছিল তার হাসি খুশি প্রাণবন্ত ও উজ্জ্বল জীবন। তবে হঠাৎ করেই তার স্বাধীন ও মুক্ত জীবনে আগমন ঘটেছিল জেহরান আদনান নামক এক অপ্রত্যাশিত ও ভয়ঙ্কর যুবকটির। পরিণীতা নওয়াজ প্রেরণা বাবা মায়ের সাথে দুই ভাই বোন মিলে ঢাকার মোহাম্মদপুর এলাকায় মধ্যবিত্ত একটি পরিবারে সে থাকত। বাবা মোহাম্মদ ওয়াফেল নওয়াজ এবং মা পারভিন নওয়াজ। তার বড় ভাই পিয়াস নওয়াজ অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিল। আর প্রেরণা সবে ইন্টার পাস করেছে। পাবলিক ভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য তখন তুমুল বেগে পড়াশোনা চলছিল তার। স্বনামধন্য একটি কোচিং সেন্টারে নিয়মিত যাতায়াত ছিল সেজন্য। তেমনই এক বৃষ্টিমুখর দিনেই কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বাহিরে বের হয়েছে প্রেরণা। সাথে ছিল তার বান্ধবী টিনা। সেদিন তাকে বাহিরে বের হতে বারবার মানা করেছিল পারভিন নওয়াজ, কিন্তু প্রেরণা তার মায়ের বারণ শুনেনি। কেন শুনেনি সেটা নিয়ে আজ পর্যন্ত আফসোস হয় তার। অটোরিকশা দিয়ে যাওয়ার পথে হঠাৎ রাস্তার সামনে গোলমাল লক্ষ্য করে অটোচালক অটো থামিয়ে দিলেন। দুটি বিপরীত পক্ষে সংঘর্ষ হচ্ছিল রাস্তায়। উগ্র বখাটে ও সন্ত্রাসী টাইপ যুবক সবগুলো একটা আরেকটাকে মারতে মারতে রাস্তায় শুয়ে ফেলেছে এমন অবস্থা। প্রেরণা অস্থির চিত্তে অটোচালককে বলল, মামা তাড়াতাড়ি চলেন এখান থেকে, প্লিজ তাড়াতাড়ি চলুন। এখানে থাকলে ওরা আমাদের উপরেও হামলা চালাতে পারে। প্রেরণার বান্ধবী টিনাও একই কথা বলল। অটোচালক বিরস মুখে বললেন, এখন সামনে যাওয়া মানে নিজের বিপদ নিজেরই বাড়ানো। শর্টকাট দিয়ে যাওয়ার রাস্তাও নেই। আপনারা বরং এক কাজ করুন, হেঁটে বাড়ি চলে যান। এখনো বেশি দূর আসেননি আপনারা। মেয়ে মানুষ এভাবে রাস্তায় থাকলে বিপদে পড়তে পারে। অটোচালকের কথা শুনে প্রেরণা ও টিনা তড়িঘড়ি করে ভাড়া মিটিয়ে অটোরিকশা থেকে নেমে গেল। তারপর দুজন ছাতা মাথায় করে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে লাগলো। চারপাশে তেমন একটা জনমানবের উপস্থিতি নেই, তার উপর ঝিরঝিরে বৃষ্টি পড়ে যাচ্ছে। দুই বান্ধবী ভয়ে ভয়ে রাস্তাটুকু দ্রুত গতিতে পার হচ্ছিল। আচমকা পেছন থেকে ধপাস করে একটি শব্দ হতেই তারা চমকে পেছনে ফিরে তাকালো। একটি শক্তপোক্ত দীর্ঘদেহী ও সুঠামদেহী যুবক কংক্রিটের রাস্তায় আছড়ে পড়েছে। তার পরনের কালো শার্ট ও জিন্স ভিজে গায়ের সাথে লেপ্টে রয়েছে। প্রেরণা লোকটির বাম বাহুর ওপরের দিক তাকাতেই লক্ষ্য করল সেখানে বেশ বড়সড় ছুরির আঘাত লেগেছে। গলগল করে ক্রমাগত রক্ত বের হচ্ছে সেখান থেকে। রাস্তায় পড়ে বৃষ্টির পানিতে সেগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। প্রেরণার সামনে তাকাতেই লক্ষ্য করল একদল যুবক বিপরীত পক্ষে যুবকগুলোর উপর তীব্র হামলা করে তাদেরকে ধরাশায়ী করে ফেলেছে। এই যুবকটির দিকে বিপরীত পক্ষের কাউকে আসতে দিল না তারা। টিনা দ্রুত তাড়া দিল প্রেরণাকে। তাড়াতাড়ি এখান থেকে চল প্রেরণা। প্রেরণার হঠাৎ কি যে হলো যে যুবকটিকে এখানে একা ফেলে যেতে ইচ্ছে করলো না। যুবকটির মুখ দেখার জন্য মনটা আঁকুপাক করতে লাগলো। একসময় দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটিয়ে যুবকটির কাছে গিয়ে হাঁটু ভেঙে বসলো সে। তারপর নিজের ব্যাগ থেকে রুমাল বের করে লোকটির আঘাতপ্রাপ্ত ও ক্ষত স্থানে বেঁধে দিল। এত কিছুর মাঝে প্রেরণা একটিবারের জন্য খেয়াল করলো না যুবকটি কি গভীর ও নিগুড় দৃষ্টিতে তার দিকে অপলকভাবে তাকিয়ে রয়েছে। খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছে তার সমস্ত চেহারা ও শরীরের আনাচে কানাচে। তার প্রখর দৃষ্টিতে জমেছিল শীতলতা ও অদ্ভুত এক আসক্তির ছায়ারেখা। হঠাৎ করে যুবকটির মুখের দিকে ডাগর ডাগর চোখ মেলে চাইল প্রেরণা। মুহূর্তেই চোখাচোখি হলো তাদের দুজনের। কিছুক্ষণ একে অপরের মুখপানে স্থিরভাবে চেয়ে রইল। প্রেরণা দৃষ্টি নত করলেও যুবকটি তার দৃষ্টি নড়চড় করল না। একগুঁয়ে দৃষ্টিতে চেয়ে রইল ফ্যাকাশে ফর্সা বর্ণের ত্বক, স্নিগ্ধ মুখশ্রী এবং ধূসর বর্ণের চোখ জোড়ার অধিকারিণী সেই নারীর পানে। প্রেরণা আবারও তাকালো অপরিচিত যুবকটির মুখপানে। নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইল যুবকটির তামাটে বর্ণের চেহারা, বলিষ্ঠ ও শক্তপোক্ত মুখশ্রী এবং নিকষ কালো মণি দুটো চোখ জোড়ায়। একসময় ইতস্তত করে প্রেরণা চোখ সরিয়ে নিল, কিন্তু অবাধ্য যুবকটি তার চোখ সরালো না। সে নির্লজ্জের মতো চেয়ে রইল। প্রেরণা হাঁসফাঁস করতে করতে উঠে দূরে সরে যেতে চাইলে যুবকটি তার ডান হাত শক্ত করে চেপে ধরে টেনে নিয়ে নিজের কাছে বসিয়ে রাখল।
প্রেরণা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। হাত ছাড়ানোর জন্য একটু জোরাজোরি করতেই আচমকা একটি কাণ্ডে ভীষণ ঘাবড়ে গেল সে। অপরিচিত যুবকটি আচমকা তার জিন্সের পকেট থেকে একটি রিভলভার বের করে সামনের দিকে না তাকিয়ে সেদিকে পরপর কয়েকটি গুলি ছুড়ল। মুহূর্তে তাকে আক্রমণ করতে আসা দুজন যুবক রাস্তায় ধরাশায়ী হয়ে শুয়ে পড়ল। হয়তো অজ্ঞান হয়ে গেছে, নয়তো মরে গিয়েছে। কিন্তু চোখের সামনে দিনের আলোয় এরকম নৃশংস ঘটনা ঘটতে দেখে ভীত প্রেরণার আত্মা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে প্রচণ্ড ভয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে চিবুক বুকে ঠেকিয়ে মাথা নিচু করে রাস্তার পানে তাকিয়ে রইল। অথচ যুবকটির অনদৃষ্টি এখনো তার উপর স্থির। প্রেরণা হাত নাড়াতে নাড়াতে উসখুস করতে করতে অত্যন্ত নিচু গলায় যুবকটির উদ্দেশ্যে বলে উঠল, আমায় আমায় ছেড়ে দিন প্লিজ। আমি বাসায় ফিরতে হবে আমায়। প্রেরণার কথাকে পুরোপুরি অগ্রাহ্য করে যুবকটি অত্যন্ত গম্ভীর ও শীতল কণ্ঠে প্রশ্ন ছুড়ল। নাম কি তোমার? প্রেরণা দৃষ্টি উঁচু করে ফ্যালফ্যাল দৃষ্টিতে যুবকটির পানে তাকিয়ে রইল। যুবকটি তাকে পুনরায় ধমক দিতেই সে দ্রুত ভীত সন্ত্রস্ত কণ্ঠে বলে উঠল। পরিণীতা নওয়াজ প্রেরণা। যুবকটি ফিসফিস করে উচ্চারণ করল। গার্লস টাঞ্চেল। প্রেরণা অবাক কণ্ঠে জিজ্ঞেস করল। আপনি কি কিছু বললেন? যুবকটি শীতল দৃষ্টিতে প্রেরণার দিকে তাকালো। প্রেরণা হঠাৎ করে উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করল, আপনার নাম কি? জেহরান আদনান। আপনি রাস্তার মধ্যে এরকম মারামারি কেন করছিলেন? আর ওই লোকগুলো কি মরে গেছে? জেরান বিরক্ত দৃষ্টিতে প্রেরণার দিকে তাকালো। তার সেই দৃষ্টি দেখে প্রেরণা দমে গেল। অপর পাশ থেকে টিনা প্রেরণাকে উদ্দেশ্য করে ভীত স্বরে বলল, প্রেরণা, আমাদের দেরি হয়ে যাচ্ছে, প্লিজ তাড়াতাড়ি চল। কথাগুলো বলে এক পলক জেহরানের দিকে ভয়ত দৃষ্টিতে তাকালো টিনা। জেহরান তার দিকে কেমন শীতল দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ধীরে ধীরে শুকনো কয়েকটা ঢোক গিলল টিনা। প্রেরণা জেহরানের দিকে তাকিয়ে কাপা স্বরে বলল, আমার হাতটা ছাড়ুন প্লিজ। ছাড়বো না। কি বলেন? জেহরান চোখ বন্ধ করে ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে প্রেরণার হাত ছেড়ে দিল। জেহরানের কাছ থেকে ছাড়া পেতে প্রেরণা উঠে দাঁড়িয়ে টিনার হাত ধরে চঞ্চলা হরিণীর ন্যায় দ্রুত গতিতে এক দৌড় লাগালো, যেন কোনো দানবের হাত থেকে বাঁচতে ছুট লাগিয়েছে সে। জেহরান সেদিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার দুই চোখে এক অন্যরকম নেশা ও মুগ্ধতা ভর করলো। ততক্ষণে জেহরানের সকল লোকেরা তার কাছে এসে উপস্থিত হলো। মৃদুল বলল, সব ফিনিশ বস, সবগুলো বাড়ি নিয়ে এখন মাটি চাপা দিব। নতুন জয়েন করা একজন সদস্য বলল। এখানে যারা যারা আমাদের এসব কিছু দেখেছে তারা কি কোনো পদক্ষেপ নেবে না? তার কথায় জেহরান বাদে বাকিরা সশব্দে হেসে উঠল। রাকিব নামের একজন তার কাঁধে চাপড় দিয়ে বলে উঠল, দেখলেও কারো কোনো ক্ষমতা নেই আমাদের বিরুদ্ধে টু শব্দটুকু বলার। তুমি নতুন তো, তাই সব কিছু বুঝতে পারছো না। আমাদের সাথে আরও কিছুদিন থাকো, ধীরে ধীরে সব কিছু বুঝে যাবে। জেহরানের তাদের কথাবার্তার দিকে কোনো মনোযোগ নেই। সে এখনো প্রেরণা যাওয়ার রাস্তাটার পানে তাকিয়ে রয়েছে। তারপর ফিসফিসিয়ে তার ডান হাত অমিতের উদ্দেশ্যে বলে উঠল, ওই লম্বার ফর্সে মেয়েটার সমস্ত ডিটেলস, বায়োডাটা কয়েক ঘন্টার ভিতর আমার চাই। কথাটা বলে জেহরান নিজের বাহু থেকে প্রেরণার দেওয়া রক্তমাখা রুমালটা চোখের সামনে নিয়ে এসে খানিকক্ষণ অপলক দৃষ্টিতে অবলোকন করলো। তারপর প্রাণ ভরে সেটা নির্যাস নিল। রক্তের গন্ধে অন্য কারো হলে বমি চলে আসার কথা ছিল, কিন্তু জেহরান যেন এই রুমালে প্রেরণার শরীরে সুগন্ধ ও অস্তিত্ব অনুভব করতে পারছে। প্রেরণাকে পথে ঘাটে বেশ কয়েকজন বখাটে ছেলে মাঝে মধ্যে উত্ত্যক্ত করত। এটা নিয়ে বেশ অস্বস্তিতে থাকতো প্রেরণা। অবশ্য সুন্দরী মেয়ে হলে এটা নতুন কোনো সমস্যা নয়। সুন্দরী না হলেও প্রায় প্রত্যেকটা মেয়েকেই এই সমস্যায় পড়তে হয়। বাসাতেও এই ব্যাপারটা নিয়ে জানিয়েছে সে। বাসা থেকে তাকে বলেছে বোরখা ও হিজাব পরিধান করে রাস্তায় চলাচল করতে। সেটা মেনেও চলেছে প্রেরণা, কিন্তু তবুও বখাটেগুলোর উত্ত্যক্ত করা থেমে নেই। আজ তো একেবারে সীমা অতিক্রম করে ফেলেছিল সবগুলো। প্রেরণার ব্যাগ, বোরখা ও হিজাব নিয়েও টানাটানি শুরু করে দিয়েছিল। প্রেরণা কাঁদতে কাঁদতে বাসায় ফিরেছিল। তার বান্ধবী টিনা ও মা বাবার সবাই তাকে সান্ত্বনা দিয়েছে। বড় ভাই পিয়াস প্রতিবাদ করতে গিয়ে ওদের সাথে মারামারি বাঁধিয়ে ফেলেছে। নিজে যেমন মার খেয়েছে তেমনি বখাটেগুলোকেও আচ্ছা মতো মেরেও এসছে। আজ রাত 10টার দিকে ডিনার শেষ করে রুমে যাওয়ার পর হঠাৎ করে বাবা মা ও ভাইয়ের চেঁচামেচি শুনিয়ে ড্রয়িং রুমে এসে উপস্থিত হলো প্রেরণা।
যে চারজন যুবক তাকে প্রতিনিয়ত উত্ত্যক্ত করত, তাদেরকে আজ সন্ধ্যার দিকে কেউ বা কারা খুবই নৃশংসভাবে হত্যা করেছে। আঘাতে আঘাতে শরীরের এতটাই বাজে অবস্থা করেছে যে মুখ চেনার উপায় পর্যন্ত নেই। ব্যাপারটা লক্ষ্য করে সকলে যেমন একদিক দিয়ে খুশি হলো, অপরদিকে ভীতও হলো। কারণ প্রেরণাকে বিরক্ত করার পর তার ভাই পিয়াসের সাথে বখাটেগুলোর মারামারি হয়েছিল। পুলিশ কেস হলে কোনোভাবে পিয়াস ও তার পরিবার ফেঁসে যাবে না তো? এসব নিয়ে জল্পনা কল্পনা হচ্ছিল তখন। প্রেরণা এক প্রকার ঘোরের মধ্যে থেকে ধীরে ধীরে ড্রয়িং রুম থেকে বের হয়ে বারান্দার দিকে চলে এসেছিল। চলতে চলতে হঠাৎ তার নজর গেল বাহিরের ছোট্ট আঙিনার দিকে। হঠাৎই কিছু একটাতে নজর আটকে গেল তার। বর্ষাকালে ঝিরঝিরে বৃষ্টির মধ্যে কালো রেইনকোট ও এক হাতে রক্তাক্ত ছুরি নিয়ে কেউ একজন তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। মুখে মাস্ক দিয়ে আবৃত থাকায় তার চেহারা সম্পূর্ণ বোঝা গেল না, তবে নিকষ কালো বর্ণের মনির ওই চোখ দুটোতে নিরেট শীতলতা ও অদ্ভুত এক অনমনীয়তা স্পষ্ট লক্ষ্য করল প্রেরণা। অপরিচিত যুবকের ওই শান্ত শীতল দৃষ্টি, তার হাতে থাকা রক্তাক্ত ছুরি দেখে প্রেরণার আত্মা যেন খাঁচা থেকে বের হওয়ার জোগাড় হলো। ভয়ে দু কদম পিছিয়ে গিয়ে দেওয়ালের সাথে লেগে দাঁড়ালো সে। ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো। কিছুক্ষণ এভাবে কেটে যাওয়ার পর চোখের ভ্রম কিনা সেটা পরীক্ষা করার জন্য সে পুনরায় সেদিকে এগিয়ে গিয়ে লক্ষ্য করতেই দেখতে পেল সেখানটায় কারোরই উপস্থিতি নেই। প্রেরণা ভালো মতো চারপাশ লক্ষ্য করলেও সন্দেহজনক কিছুই পেল না। তারপর একসময় নিজের মনের বিভ্রম ভেবে নিজের রুমের দিকে চলতে লাগলো। প্রেরণা চলে যেতেই ঠিক আগের জায়গাটায় উপস্থিত হলো এক দীর্ঘদেহী ও সুঠামদেহী কালো অবয়ব। মাস্কের আড়ালে তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক ক্রূর অবিচল হাসি। তখন মধ্যরাত্রি চলমান, অমাবস্যায় ঘেরা আকাশ জুড়ে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। তীব্র ঝড় বাতাসের সাথে সাথে বৃষ্টির দাপটে ঝংকার শোনা যাচ্ছে। হঠাৎ করে প্রেরণার ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই লক্ষ্য করলো রুমের বাঁ পাশের জানালাগুলো হা করে খুলে রাখা। সাদা পর্দাগুলো বাতাসের ধাক্কায় জোরালোভাবে উঠছে। সেটা দেখে প্রেরণা ভ্রু কুঁচকাল, কারণ তার স্পষ্ট মনে আছে যে ঘুমানোর আগে সে ভালো মতো দরজা জানালা বন্ধ করে ঘুমিয়েছে। তাহলে এখন এগুলো খুলল কে? প্রেরণা গায়ের ওপরের কম্বল সরিয়ে ধীর পায়ে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে জানালার দিকে এগিয়ে গেল। জানালাগুলো বন্ধ করে ফিরে আসতে নিতেই টেবিল ল্যাম্পটা নিভে গিয়ে ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে গেল সমস্ত রুম। তারপর হঠাৎ করে নিজের ঠিক পেছনে কারো নিঃশব্দ অথচ জোরালো উপস্থিতি অনুভব করল প্রেরণা। অবয়বটির উষ্ণ নিঃশ্বাস স্পষ্ট তার ঘাড়ি ও পিঠে আছড়ে পড়ছে। মুহূর্তেই চোখজোড়া বিস্ফারিত হয়ে পিলে চমকে উঠল প্রেরণার। সে পিছু ঘোরার আগেই আচমকা অবয়বটি তাকে পেছন থেকে শক্ত করে জাপটে জড়িয়ে ধরল। এতটাই শক্ত করে ও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল যে প্রেরণা সামান্য নড়তে পর্যন্ত পারল না। নিঃশ্বাস আটকে আটকে আসতে লাগলো তার। ভয়ে প্রচণ্ড গতিতে বুক ধুকপুক করছে। অজানা আশঙ্কায় মনটা ভীষণ কুগাইছে। অবয়বটি ধীরে ধীরে নিজের ঠোঁটজোড়ায় শীতল স্পর্শ বোলালো প্রেরণার ঘাড়ে নরম অংশে। তারপর আচমকা সেখানে দাঁত দিয়ে কামড়ে ধরল। সাথে সাথে জিভের স্পর্শ বোলালো সেখানটায়। দ্রুত গতিতে ঘটা ব্যাপারগুলোতে শিউরে শিউরে উঠল প্রেরণার শরীর। তবে কিছু বলতে চেয়ে বলতে পারল না সে। মুখ দিয়ে এতটুকু আওয়াজ পর্যন্ত বের হচ্ছে না তার। হাত পা মৃগী রোগীর ন্যায় কাঁপছে। এক সময় অনেক কষ্টে মুখ দিয়ে কোনো মতে প্রেরণা উচ্চারণ করলো, কে আপনি? মুহূর্তেই তার কানের কাছে ভেসে এলো পুরুষালী জলদ গম্ভীর ও হিমশীতল একা হাসকি স্বর। Your little demon, my cursed angel. কথাটা শোনা মাত্রই সেকেন্ডের ব্যবধানে জ্ঞান হারালো প্রেরণা। ঢলে পড়ল একজন অচেনা অথচ ভয়ঙ্কর হৃদয়ের পুরুষের বুকের মাঝে। প্রেরণা ঢলে পড়তেই যুবকটি তাকে নিজের বুকের মাঝে শক্ত করে আগলে নিল। এতটাই শক্ত করে চেপে ধরল যে অজ্ঞান অবস্থাতেও শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হলো প্রেরণার। তারপর নিজের মুখের মাস্ক সরালো পুরুষটি। এক হাতে জানালা খুলে দিতেই বিদ্যুৎ চমকানোর আলো ও তীব্র ঝোড়ো বাতাসের ঝাপটা এসে লাগলো তার চেহারায় ও চুলে। মুহূর্তে উদ্ভাসিত হলো তামাটে বর্ণের চেহারার এক নিখুঁত সুন্দর পুরুষালী মুখশ্রী, জেহরান আদনান। জেহরান প্রেরণাকে পাজাখোলা করে কোলে তুলে নিয়ে তাকে বেডে শুয়ে দিল। বিদ্যুৎ চমকানোর আলোয় ক্ষণে ক্ষণে ভেসে উঠছে প্রেরণার মায়াবী ও সুদর্শনা চেহারাখানি। জেহরান প্রাণ ভরে অবলোকন করল প্রাণঘাতী সেই মুখশ্রী। মিনিট পেরিয়ে গেলেও চোখের পলক ফেলছে না সে।
তারপর প্রেরণার কপাল থেকে শুরু করে নাক, ঠোঁট, চিবুক ও গলা পেরিয়ে বক্ষ বিভাজিকা পর্যন্ত ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে একটানে স্লাইড করলো জেহরান। ফলে প্রেরণার শরীরটা কেঁপে কেঁপে উঠতে লাগলো। সেটা দেখে নিশ্চল বাঁকা হাসলো সে। তারপর আচমকা প্রেরণাকে জাপটে জড়িয়ে ধরে তার পাশে শুয়ে পড়ল জেহরান। মুখ গুজে দিল অচেতন প্রেরণার গলায়। সেখানটায় অনেকটা শুষ্ক চুমু বসালো। প্রেরণার শরীরের সুবাসিত নির্যাস নিতে নিতে জেহরান বিড়বিড় করে বলতে লাগলো, ভয়ঙ্কর প্রাণঘাতী আসক্তিতে আমায় বেঁধেছ তুমি। এই সীমাহীন আসক্তিতে আমার মৃত্যুর আগ পর্যন্ত যাবে না। তাই তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার কারাগারে বন্দিনী হওয়ার জন্য প্রস্তুত হয়ে নাও মেকার স্ট্যান্সেল। খুব দ্রুতই তোমার বিস্তৃত পৃথিবী ক্ষুদ্র হয়ে গিয়ে কেবল আমার মাঝে সীমাবদ্ধ হবে সেটা। আ- আপনি একদম আমার কাছে আসবেন না। আমার থেকে দূরে থাকুন প্লিজ। কম্পিত স্বরে কথাগুলো বলল প্রেরণা। সেই সাথে এক পা দুপা করে পেছাতে লাগলো সে। তার ঠিক সামনে একটি কালো অবয়ব তার দিকে ধীর গতিতে এগিয়ে আসছে। তার হাতে ধরা একটি রক্তমাখা ছুরি, অথচ অবয়বটির মুখ দেখা যাচ্ছে না। আবছা অন্ধকারের চারিপাশে হঠাৎ করে অবয়বটি প্রেরণাকে শক্ত করে জাপটে জড়িয়ে ধরল। প্রেরণা জোরে চিৎকার দিয়ে কেঁদে উঠল। অবয়বটির কাছ থেকে বাঁচার জন্য ছটফট করতে লাগলো, কিন্তু অবয়বটি তাকে নিজের শরীরের সাথে সাপের মতো পেঁচিয়ে নিয়ে হঠাৎ করে ভয়ঙ্কর ভঙ্গিতে হেসে উঠল। সেই তীব্র অট্টহাসিতে গায়ে কাঁপন ধরে গেল প্রেরণার। আম্মু বলে প্রচণ্ড জোরে একটা বিকট চিৎকার দিয়ে থেকে উঠে বসলো প্রেরণা। সকালে ঠান্ডা আবহাওয়াতেও তার শরীর তরতর করে ঘামছে। ভয়ে নিঃশ্বাস প্রশ্বাসের ওঠানামা বেগতিক। চোখে যেন অন্ধকার দেখছে সে। এদিকে তার চিৎকার শুনে মিসেস পারভিন ছুটে এলেন। হন্তদন্ত হয়ে মেয়ের কাছে আসতে প্রেরণা তাকে দুই হাতে চাপটে জড়িয়ে ধরল। তারপর মুখ গুজে দিল তার বুকে। এখনো তীব্র ভয়ে তিরতির করে কাঁদছে সে। মিসেস পারভিন প্রেরণার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে উদ্বিগ্ন স্বরে তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোর মা? এভাবে চিৎকার দিয়ে উঠছিলি কেন? দুঃস্বপ্ন দেখেছিলি? ওই ওই কালো অবয়বটা আমায় মেরে ফেলবে আম্মু। আমায় আমায় বাঁচাও প্লিজ, ওর কাছ থেকে বাঁচাও আমায়। কে কে তোকে মেরে ফেলবে? কাল রাতে এসেছিল ও আমার রুমে। কাল রাতে কে এসেছিল? জানি না, আমি আমি ওর মুখ দেখিনি, কিন্তু ও সত্যি সত্যি আমার রুমে এসেছিল। তুই রুমের দরজা জানালা বন্ধ করিসনি? করেছিলাম আম্মু, তারপরে ও কিভাবে যেন ভেতরে চলে এসেছিল। মিসেস পারভিন কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে মেয়েকে নিজের মুখের সামনে টেনে এনে তার চোখের পানি আলগোছে মুছিয়ে দিতে দিতে কোমল কণ্ঠে বললেন, দরজা জানালা বন্ধ থাকলে কেউ তোর রুমে কিভাবে ঢুকবে? তুই হয়তো দুঃস্বপ্ন দেখছিলি মা, ওসব কথা ভুলে যা। প্রেরণা কিছুতেই মানতে নারাজ যে সে দুঃস্বপ্ন দেখেছে। লোকটার ভয়ঙ্কর হিমশীতল স্পর্শ সে এখনো যেন অনুভব করতে পারছে। তাই সে দ্রুত দুই পাশে মাথা নাড়িয়ে নাবুধুক বোঝালো। মিসেস পারভিন মেয়ের মাথায় চুমু দিয়ে বিছানার পাশে বসে বললেন, এই কয়দিন তোকে কোচিংয়ে যেতে হবে না প্রেরণা। এমনিতেই এই 4টা বখাটে ছেলে মারা যাওয়ার পর থেকে জোরদার তদন্ত শুরু হয়েছে। তাতে যে কোনো সময় তোর ভাই কিংবা আমাদের নাম চলে আসতে পারে, তাই আমাদের একটু সাবধানে থাকতে হবে। প্রেরণা এখন কিছুটা ধাতস্থ হয়েছে, তবে সে কোনো কথা না বলে দুই হাঁটু উঁচিয়ে তাতে দুই হাত জড়িয়ে রেখে চুপচাপ বসে রয়েছে। তবে ক্ষণে ক্ষণে হিঁচকি তুলে যাচ্ছে সে। মিসেস পারভিন মেয়েকে আরও কতক্ষণ সান্ত্বনা দিয়ে তাকে ফ্রেশ হতে বলে চলে গেলেন। প্রেরণা অনেকক্ষণ সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করলো। জোর করে আজেবাজে চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলল। তারপর কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমের উদ্দেশ্যে চলে গেল। এই মুহূর্তে একটা হট শাওয়ার প্রয়োজন তার, অথচ তার রুমের একটি কর্নারে সেট করা হিডেন ক্যামেরা থেকে যে কেউ একজন তাকে গভীর ও নিমগ্ন দৃষ্টিতে অবলোকন করছে সেটা সে টেরই পেল না। পররাষ্ট্রমন্ত্রী আহনাফ হায়দারের বিলাসবহুল ড্রয়িং রুমে বসে রয়েছে জেহরান ও তার সাঙ্গপাঙ্গরা। বিশাল রাজকীয় ডিভানে পায়ের ওপর পা তুলে আয়েশ করে বসে সিগারেট টানছেন মন্ত্রীমশাই। ড্রয়িং রুমে এই মুহূর্তে একঘেয়ে গাম্ভীর্য বিরাজ করছে। তবে হঠাৎ করে নীরবতা ভঙ্গ হলো জেরানের আশ্চর্য একটি কাণ্ডে। মুহূর্তের মাঝে সে এক হাঁটুর ওপর অন্য পা তুলে সিগারেট ধরালো। তারপর সেটার ধোঁয়া ছড়াতে লাগলো উপস্থিত সকলের চোখে মুখে।
আকস্মিক ঘটনাটায় হতভম্ব হয়ে গেল সকলে, বিশেষ করে আহনাফ হায়দার জেহরানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। চিনচিনের রাগে তার হাতের মুষ্টি শক্ত হয়ে গেল। তবুও জেহরানকে সরাসরি কিছু বললেন না তিনি। এই ছেলে তার ডান হাত, তাকে বাগে রাখতে হলে তার নিজের বশে রাখতে হবে। আর জেহরান যে সাইকো ও বদমেজাজি স্বভাবের, তাকে কিছু বললে হিতে বিপরীত কাণ্ড ঘটিয়ে ফেলবে সে, যেটাতে আহনাফ হায়দারের ক্ষতির আশঙ্কা শতভাগ নিশ্চিত। হঠাৎ গলা খাকারি দিয়ে আহনাফ হায়দার জেহরানের উদ্দেশ্যে বলে উঠলেন, রিসেন্ট মানি লন্ডারিং আর ড্রাগস চোরাচালানের দায়িত্বগুলো তোমাকে দিয়েছিলাম আমি, সেগুলো ঠিকঠাকভাবে পালন করেছো তো? জেহরান ঘাড় হালকা কাত করে সিগারেটের ধোঁয়া ছড়িয়ে নীরব সম্মতি জানালো। আহনাফ হায়দার সন্তুষ্টির হাসি হাসলেন। জেহরানকে দিয়ে সম্পূর্ণ হয়নি এমন একটা কাজের রেকর্ডও এখন অবধি নেই। জেহরান তার কাছে স্বর্ণের খনির মতন। তাকে অ্যাপ্রিসিয়েট করে তিনি বললেন, গুড জব মাই বয়। এরপর আরও অনেক দায়িত্ব আছে তোমার ওপর, আশা করছি সেগুলো সফল হবে। তবে রাস্তাঘাটে ওপেনলি মারামারি করাটা তোমায় বন্ধ করতে হবে। মানুষজন আমাদের ভয় পেলেও তাদের সামনে নিজেদের স্বরূপ উন্মোচিত করাটা সুবুদ্ধির কাজ নয়। কোনটা উচিত আর কোনটা অনুচিত সেটা আমি ভালো বুঝবো মন্ত্রী সাহেব। আপনাকে এই ব্যাপারে নাক গলাতে হবে না। বহুদিন যাবত এই লাইনে কাজ করে আসছে। লিসন, আমার 50% শেয়ারের টাকাগুলো রেডি রাখবেন। পাই টু পাই টাকা না পেলে আমিও কিন্তু ফুল ফর্মে কাজ করব না। সো বি কেয়ারফুল। তারপর একটু থেমে গম্ভীর স্বরে আবারও বলল, পরশু রাতে 4টা ছেলেকে খুব নৃশংসভাবে আমি হত্যা করেছি। এটা নিয়ে রীতিমতো তদন্ত শুরু হয়ে গেছে। এটাকে ধামাচাপা দেবার ব্যবস্থা করুন। আমি বা অন্য কারো থেকে ভুলেও যেন আঙুল না ওঠে। কথাগুলো বলে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে হনহন করে বাইরে বেরিয়ে গেল জেহরান। সেই সাথে তার সাঙ্গপাঙ্গরাও চলল। যাওয়ার পথে উপস্থিত সার্ভেন্টরা মাথা ঝুঁকিয়ে সম্মান জানালো জেহরানকে। জেহরান চলে যেতেই মন্ত্রীর খাস চামচা মনিরুল হাসান আহনাফ হায়দারের উদ্দেশ্যে অতিষ্ঠ কণ্ঠে বলতে লাগলো, আপনি জেহরানকে এত আশকারা কেন দিচ্ছেন মন্ত্রী সাহেব? ও যা বলে তাই শুনলে হবে? আপনার তো ক্ষমতার কমতি নেই, তাহলে একে বাগে রাখতে এর প্রতি এত আধিক্যতা দেখাতে হবে কেন? ও সারাক্ষণ নিজের মতো করে চলে, কখনো কখনো আপনাকেও পাত্তা দেয় না। এর একটা ভিত আপনি করবেন না? আহনাফ হায়দার মনিরুলের দিকে ঠান্ডা দৃষ্টিতে তাকাতে সে থতমত খেয়ে চুপ হয়ে গেল। আহনাফ হায়দার প্রলম্বিত নিঃশ্বাস ছেড়ে গম্ভীর স্বরে বলতে লাগলেন, ও আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ তুই সেটা জানিস না। ওর সুবিশাল গ্যাংয়ের মাধ্যমে আমায় কন্ট্রোলে রাখতে হয়, না হলে ওকে এতটা প্রায়োরিটি দিয়ে কখনোই রাখতাম না। আমার সকল অবৈধ কাজে ও এমনভাবে জড়িয়ে গেছে, এতটা সাফল্য বয়ে এনেছে যে সেটা আর অন্য কারো পক্ষে সম্ভব না। এজন্য ওর করা সমস্ত বেয়াদবি গা জ্বালানোর কথা দাঁতে দাঁত চেপে সহ্য করে নিতে হয় আমাকে। তবে যেদিন ওর প্রয়োজন ফুরিয়ে যাবে সেদিন ওকে গোড়া থেকে উপরে ফেলতেও দুবার ভাববো না। কথাগুলো বলে দাঁতে দাঁত চেপে পরক্ষণেই একটা শয়তানি হাসি হাসলেন আহনাফ হায়দার। তার হাসিতে তাল মেলালেন মনিরুল হাসানও। আজ টানা 5 দিন পর বাইরে বেরিয়েছে প্রেরণা। এতদিন যাবৎ নিজেকে ঘরবন্দি করে রেখেছিল সে। তবে আশ্চর্যজনকভাবে এই 4 বখাটে খুন হওয়ার পরেও তার ভাই কিংবা তাদের দিকে প্রশাসন থেকে কোনো রকম চাপ আসেনি। এমনকি তাদের কাউকে সন্দেহের তালিকায় রেখে জিজ্ঞাসাবাদও করা হয়নি। মামলাও কোনো রকম ভাবে হ্যান্ডেল করে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রথমে এসব নিয়ে চিন্তা করলেও পরে আর মাথা ঘামায়নি প্রেরণা। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে ভেবে ওসব কিছু ভাবা বাদ দিয়েছে। অটোরিকশা থেকে নেমে রাস্তা দিয়ে হেঁটে চলেছে প্রেরণা ও টিনা। কোচিংয়ে যাওয়াই তাদের উদ্দেশ্য। তবে আর মাত্র 5 মিনিট বাকি। টিনা বিভিন্ন কথা বলছে প্রেরণাকে, তবে সে শুধু হাঁ করে উত্তর দিচ্ছে। কোচিং সেন্টারের সামনে আসতেই হঠাৎ করে একটি ছেলে প্রেরণার সামনে হাঁটু গেড়ে বসে তাকে প্রপোজ করে বসলো। সরাসরি আই লাভ ইউ বলে মনের কথা ব্যক্ত করতে লাগলো। আচমকা এরূপ ঘটনায় প্রেরণা হতবাক হয়ে গেল। সে কিছু বলা বা করার আগে ছেলেটি নিজের হাতের ফুলের তোড়াটা প্রেরণার হাতে গুঁজে দিল। মুহূর্তেই চারপাশে থাকা কোচিং সেন্টারের ছেলেমেয়েরা হাততালি দিয়ে উঠল। প্রেরণার পাশে থাকা টিনাও খুশি হয়ে হাততালি দিতে লাগলো। তাদের কোচিংয়ের অন্যতম সুদর্শন ছেলে জীবন তার প্রিয় বান্ধবীকে প্রপোজ করেছে বলে কথা। তবে তাদের এই হাসি খুশি অবস্থা বেশিক্ষণ টিকল না।
কারো তীব্র লাথিতে প্রেরণার সামনে থাকা ছেলেটা অর্থাৎ জীবন মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল। প্রেরণা সহ উপস্থিত সকলে হতভম্ব হয়ে পাশে তাকাতে দেখতে পেল তীব্র রাগে অগ্নিশর্মা হয়ে হাঁপাতে থাকা জেহরানকে। তার আশেপাশে আরো অনেকগুলো টকবগে যুবক তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। জেহরান দ্বিতীয় কোনো কথা না বলে জীবনকে একের পর এক করাঘাত করতে লাগলো। মারতে মারতে তাকে রাস্তায় শুয়ে দিল। তারপর তার বুকের ওপর উঠে ক্রমাগত মুখে ও বুকে ঘুষি মারতে লাগলো। জীবনের নাক মুখ দিয়ে অনর্গল রক্ত বেরিয়ে এলো নিমিষেই। তবুও জেহরান শান্ত হলো না। উঠে দাঁড়িয়ে ছেলেটির হাত পা বুকে পেটে ক্রমাগত লাথি দিতে লাগলো। এদিকে ভয়ে ও আতঙ্কে জেহরানের দিকে কেউ এগিয়ে আসতে সাহস পেল না। কিন্তু ছেলেটির মুমূর্ষ অবস্থা দেখে প্রেরণা সাহস করে জেহরানের কাছে ছুটে এসে তার হাত টেনে ধরল। তাকে ছাড়িয়ে নিতে গেলে জেহরানের হাতে শক্ত ধাক্কায় সে রাস্তার অপর পাশে মুখ থুবড়ে পড়ে গেল। জেহরানের জ্বলন্ত দৃষ্টি এবার প্রেরণার ওপর গিয়ে নিবদ্ধ হলো। সে রাগে কাঁপতে কাঁপতে প্রেরণার দিকে এগিয়ে গিয়ে তার চুলের মুঠি টেনে ধরে তার মুখ নিজের মুখের দিকে ঘোরালো। তারপর ঠাস ঠাস করে তার দুই গালে পরপর দুটি থাপ্পড় দিয়ে বসলো। প্রেরণা মুখ থুবড়ে আবারও অন্যদিকে পড়ে গেল। তৎক্ষণাৎ জেহরান তীক্ষ্ণ নজর গেল প্রেরণার হাতে ধরে রাখা একগুচ্ছ কদম ফুলের দিকে, যেগুলো দিয়ে সজীব একটু আগে তাকে প্রপোজ করেছিল। জেহরান ভাবল প্রেরণা সজীবের কাছ থেকে ইচ্ছে করে ফুলগুলো হাতে নিয়েছে, যে কারণে তার সমস্ত শরীর তীব্র রাগে জ্বলে উঠল। সে তৎক্ষণাৎ ফুলগুলো পা দিয়ে নির্মমভাবে পিষতে লাগলো। তাতে প্রেরণার হাতেও জেহরানের জুতোর চাপ ক্রমাগত নিক্ষেপিত হতে লাগলো। ব্যথায় যন্ত্রণায় আর্তনাদ করে উঠল প্রেরণা। তাতে জেহরানের বিন্দু মাত্র ভ্রুক্ষেপ হলো না যেন। এক সময় জেহরান হাঁটু গেড়ে বসে প্রেরণার মুখ নিজের দিকে ঘুরিয়ে এক হাতে তার দুই গাল শক্তভাবে চেপে ধরে দাঁতে দাঁত চেপে কর্কশ কণ্ঠে বলতে লাগলো, তোর সাহস হলো কি করে অন্য ছেলেকে নিজের রূপ দেখানোর, তার তো ফুল গ্রহণ করার? শাস্তি কত মারাত্মক হতে পারে ভাবতে পারছিস? প্রেরণা যন্ত্রণা ও বিস্ময় মিশ্রিত দৃষ্টিতে জেহরানের দিকে তাকিয়ে থাকলো। তাদের দেখা হলো মাত্র কিছুদিন আগে, অথচ জেহরান এমন ভাব করছে যেন সে তার বিবাহিত স্ত্রী এবং পরপুরুষের সঙ্গে পরকীয়া করতে গিয়ে তার সামনে ধরা পড়েছে। প্রেরণা দুই হাত দিয়ে নিজের গাল থেকে জেহরানের হাত ছাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করতে লাগলো, কিন্তু ব্যর্থ হতে সে ব্যথাতুর অথচ অস্পষ্ট কণ্ঠে বলতে লাগলো, আপনি কে আমার সাথে এমন ব্যবহার করার? না জেনে না শুনে আমার সাথে এরকম ব্যবহার কেন করছেন আপনি? আমি কি তাই না? দেখাচ্ছে তোকে আমার আসল রূপ। কথাগুলো বলে এক ঝটকায় প্রেরণাকে নিজের কাঁধে তুলে নিল জেহরান। প্রেরণা চিৎকার করতে করতে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো, অথচ জেহরান কোনো পাত্তাই দিল না। নিজে লোকেদের ইশারা দিল মাটিতে মুমূর্ষ অবস্থায় পড়ে থাকা সজীবের একটা ব্যবস্থা করার জন্য। তারা মাথা নাড়িয়ে সম্মতি জানাতে জেহরান প্রেরণাকে নিয়ে গাড়িতে উঠে বসল। সে ক্রমাগত ছটফট করতে থাকায় তার হাত পা ও মুখ বেঁধে দিল, অথচ উপস্থিত কারোর কোনো ক্ষমতা ছিল না জেহরানকে বাধা দেওয়ার। টিনা অসহায় দৃষ্টিতে বান্ধবীর দুর্দশা দেখতে লাগলো। কি করবে না করবে বুঝতে না পেরে প্রেরণাদের বাসার উদ্দেশ্যে ছুট লাগালো। একটি পরিত্যক্ত বাড়ির বড় একটি রুমে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় পড়ে রয়েছে প্রেরণা। মোটা একটি পিলারের সাথে বসিয়ে তাকে বেঁধে রেখেছে জেহরান। ছাড়া পাওয়ার জন্য ভীষণ রকমভাবে ছটফট করছে সে। সেই সাথে চোখ দিয়ে অনর্গল অশ্রু ঝরছে তার, মুখ দিয়ে অস্ফুট আওয়াজ বের হচ্ছে। অনিশ্চিত আশঙ্কায় বুকটা বারবার কেঁপে কেঁপে উঠছে তার। জেহরান তাকে এভাবে বেঁধে রেখে কোথায় যেন চলে গিয়েছে। এরপর ঘন্টা পেরিয়ে গেলেও তার আসার কোনো নামগন্ধ নেই। বাহিরে তখন প্রবল বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বৃষ্টির এক টানা রিমঝিম আওয়াজও ক্ষণে ক্ষণে বাজ পড়ার তীব্র শব্দে শিউরে শিউরে উঠছে প্রেরণা। এদিকে সন্ধে ঘনিয়ে এসছে, অথচ সে বাড়ি ফিরতে পারছে না। বাবা মা ও ভাইয়া নিশ্চয়ই তার জন্য ভীষণ চিন্তা করছে। এসব ভাবতে প্রেরণা দুঃখে আরেক দফা কেঁদে উঠল। ঠিক তখনই কারো গুরু গম্ভীর পদধ্বনি শোনা গেল। প্রেরণা কান সজাগ করে চকিতে সামনে তাকাতে আপদমস্তক কালো রেনকোটে আবদ্ধ জেহরানকে দেখতে পেল। মুহূর্তে তার সেদিন রাতে দেখা অজ্ঞাত অবয়বটির কথা মনে পড়ে গেল। মুহূর্তেই গায়ে কাঁটা দিয়ে উঠল তার। জেহরান রেনকোট খুলে ফেলতেই আরেক দফা কেঁপে উঠল প্রেরণা। তাহলে সে অবয়বটি কি জেহরান ছিল? সেটা তার বিভ্রম ছিল না। বখাটের ছেলেগুলোর হত্যাকারী কি সে? এসব ভাবতেই তীব্র ভয়ে কুঁকড়ে গেল প্রেরণা।
জেহরানকে হঠাৎ নিজের কাছে আসতে দেখে প্রেরণার ছটফটানি আরও বেড়ে গেল। সে নিজেকে গুটিয়ে নিতে চাইলেও পারল না, কারণ পেছনে বড় একটা পিলার রয়েছে এবং সেটার সঙ্গেই সে বাধা অবস্থায় রয়েছে। জেহরান প্রেরণার সামনে হাঁটু গেড়ে বসল। নিনিমেষ ও মোহিত দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ করতে করতে তর্জনী আঙ্গুল দিয়ে তার সমস্ত চেহারায় স্লাইড করতে লাগলো সে। জেহরানের অপ্রত্যাশিত ও শীতল স্পর্শে কেঁপে কেঁপে উঠতে লাগলো প্রেরণা। সেই সাথে বিতৃষ্ণা জেগে উঠল তার মনে। সে জেহরানের এহেন স্পর্শ থেকে মুক্তি পেতে চায়, এজন্য বারবার মুখ ঘুরিয়ে নিচ্ছে। প্রেরণার এমন ব্যবহার দেখে জেহরান হঠাৎ ক্ষেপে গেল। আরও গাঢ় ও তীব্র স্পর্শ বোলাতে লাগলো তার সমস্ত মুখে, গলায়, ঘাড়ে, এমনকি বুকের উপর অংশে। প্রেরণার গা ঘিন ঘিন করে উঠল জেহরানের স্পর্শগুলোতে। আচমকা জেহরান প্রেরণার কোমর নিজের কাছে টেনে এনে প্রেরণার স্কচ টেপ লাগানো ঠোঁট জোড়ার উপরেই নিজের ঠোঁট জোড়া বসিয়ে দিল। মুহূর্তে প্রেরণা শক্ত হয়ে জমে গেল। নড়াচড়া করার শক্তিটুকু পর্যন্ত হারিয়ে ফেলল সে। জেহরান বেশ কিছুক্ষণ তার ঠোঁটে এভাবে নিজের ঠোঁট ডুবিয়ে রেখে অবশেষে ছাড়িয়ে নিল। তারপর প্রেরণার ঠোঁটে আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে হাসকে স্বরে বলল, আমার স্পর্শকে অপেক্ষা করলে এরপর সরাসরি তোমার ঠোঁটে নিজের ঠোঁটের স্পর্শ চালাবো আমি। সো বি কেয়ারফুল। প্রেরণা অসহায় ও কাতর দৃষ্টিতে জেহরানের দিকে তাকিয়ে রইল। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জেহরান তার মুখের বাঁধন খুলে দিল। প্রেরণা জোরে জোরে কিছুক্ষণ নিঃশ্বাস নিয়ে তারপর জেহরানের দিকে তাকিয়ে আকুতি ভরা কণ্ঠে বলতে লাগলো, প্লিজ আমাকে আমার বাড়িতে পৌঁছে দিন। আমার বাবা মা ভাইয়া আমার জন্য অনেক দুশ্চিন্তা করছে। জেহরান প্রেরণার দিকে বিমুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে নেশালো কণ্ঠে বলে উঠল, আজকের পর থেকে অন্য কারোর জন্য চিন্তা নিজের মাথা থেকে ছেড়ে ফেলো কনস্ট্যান্সেল। এখন থেকে তোমার মনে মস্তিষ্কে শুধু এবং শুধুমাত্র আমার চিন্তা ভাবনাই থাকতে হবে। প্রেরণা ফ্যাল ফ্যাল দৃষ্টিতে জেহরানের দিকে তাকিয়ে রইল। সে ইতিমধ্যে বুঝে গেছে যে জেহরান স্বাভাবিক মানসিকতার কোনো মানুষ নয়। তাই এই মুহূর্তে নিজেকে বাঁচাতে সে কৌশলে বলে উঠল, বিশ্বাস করুন, ওই ছেলেটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সে যে আমায় প্রপোজ করবে আমি এটাও ভাবতেও পারিনি। আর ফুলগুলো আমি ইচ্ছে করে নিইনি, ও জোর করে আমার হাতে গুজে দিয়েছিল। এই জন্যই তো বাস্টার্ডের হাত দুটো চিরতর ভেঙে দিয়েছে আমি। দৃষ্টি উপরে ফেলবো খুব শীঘ্রই। আমার কনস্ট্যান্সেলের দিকে নজর দেওয়ার দুঃসাহসের ফলাফল তাকে হারে হারে টের পাবো আমি। প্রেরণা বিস্ফারিত দৃষ্টিতে জেহরানের দিকে তাকিয়ে রইল। জেহরান হঠাৎ করে অপ্রকৃতিস্থের ন্যায় প্রেরণার গোলগাল মুখখানি নিজের দুই হাতের আজলায় ভরে নিয়ে অস্থির কণ্ঠে বলতে লাগলো, তোমাকে দুনিয়ার সমস্ত কিছু থেকে আড়াল করে নেব আমি কনস্ট্যান্সেল। কেউ তোমার দিকে তাকাতে পারবে না, আর তুমিও আমি ব্যতীত আর কারো দিকে তাকাতে পারবে না। তুমি শুধু আমার হবে আর আমি শুধু তোমার। তুমি পুরোপুরি আমার হয়ে যাও, দুনিয়ার সমস্ত সুখ তোমার পায়ে ঠেলে দেবো আমি। তারপর হঠাৎ গলার স্বর অত্যাধিক মাত্রায় কঠিন করে প্রেরণার দুই গাল শক্ত হাতে চেপে ধরল জেহরান। প্রেরণা ব্যথায় কুকিয়ে উঠল। জেহরান দাঁতে দাঁত চেপে কঠোর স্বরে বলতে লাগলো, আর যদি তুমি আমার কাছ থেকে দূরে সরে যেতে চাও তাহলে পৃথিবীতেই তোমার জীবনটা নরক বানিয়ে দেব। যে বা যারা তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইবে তাদেরকেও নিঃশেষ করে দেবো আমি। ইটস মাই গড প্রমিস। কথাগুলো বলে প্রেরণা চোখের পানি নিজের দুই হাতে মুছিয়ে দিয়ে তার দুই গালে অসংখ্য চুমুক খেয়ে তারই কোলে মাথা রেখে বাচ্চাদের মতো গুটিসুটি মেরে শুয়ে পড়ল জেহরান। তারপর দুই হাতে প্রেরণার কোমল কোমর চেপে ধরে তার পেটের ভাঁজে মুখ গুজল। তারপর অস্পষ্ট স্বরে কি যেন বিড়বিড় করে বলতে লাগলো। এদিকে জেহরানের এহেন স্পর্শে, আলিঙ্গনে, নিঃশ্বাসের উষ্ণতায় প্রেরণার তলপেট জুড়ে যেন অসংখ্য প্রজাপতি উড়াউড়ি করতে লাগলো। চোখ দুটো বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো সে। সেই সাথে মৃদু চিৎকার বেরিয়ে এলো তার মুখ থেকে। কিছুক্ষণের মাঝে জেহরান প্রেরণার কোলে শান্তিতে ঘুমিয়ে গেল। আর প্রেরণা সেভাবে শরীর মনের অদ্ভুত অনুভূতি সহকারে স্তব্ধ মূর্তির ন্যায় বসে রইল। শো শো শীতল বাতাস শরীরে অনুভূত হতেই জেহরানের ঘুম ভেঙে গেল। সাথে বৃষ্টির তীব্র ঝঙ্কার ও বজ্রপাতের শব্দ তো আছে। জেহরান চোখ মেলে তাকাতে প্রেরণাকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ থাকতে দেখতে পেল, যাকে এই মুহূর্তে সে সাপের মতো পেঁচিয়ে জাপটে জড়িয়ে ধরে রেখেছে। প্রেরণা এই মুহূর্তে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় রয়েছে। ঘুমের ঘোরে তার মাথাটা বারবার এদিক ওদিক হেলে পড়ছে।
তার গাঢ় নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ প্রতিধ্বনিত হচ্ছে সর্বত্র। জেহরান মুগ্ধ দৃষ্টিতে অবলোকন করল তার চেহারার প্রত্যেকটি ভাঁজ, শরীরের প্রতিটি গতিবিধি। অদ্ভুত মুগ্ধতা ও নেশায় ছেয়ে গেল তার সমস্ত হৃদয়। প্রেরণার মুখের খুব কাছাকাছি নিজের মুখ নিয়ে তার কপালের সামনে চলে আসা ছোট চুলগুলো কানের পিঠে গুজে দিল জেহরান। এদিকে কারো অযাচিত স্পর্শ নিঃশ্বাসের উষ্ণতা পেতে প্রেরণা তড়াক করে চোখ মেলে তাকালো। তারপর হঠাৎ জেহরানকে নিজের এতটা কাছে দেখতে পেয়ে সে ভূত দেখার মতো চমকে উঠল। মুহূর্তে ভয়ে আচ্ছন্ন হয়ে গেল তার গোটা হৃদয়। অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে নিজেকে যথাসাধ্য গুটিয়ে নিয়ে ছটফট করতে লাগলো সে। তার এই অসহায়ত্ব তৃপ্তি সহকারে অবলোকন করল জেহরান। জেহরান প্রেরণার সমস্ত মুখাবয়বে শীতল হাতের আলতো পরশ বুলিয়ে দিতে দিতে গভীর স্বরে জিজ্ঞেস করল, বাড়ি যেতে চাও কনস্টান্টিন? প্রেরণা বিস্মিত দৃষ্টিতে জেহরানের দিকে ফিরে তাকালো। পরক্ষণে উৎফুল্ল বদনে মাথা নাড়িয়ে দ্রুত বলে উঠল, হ্যাঁ চাই, প্লিজ আমাকে আমার বাড়ি দিয়ে আসুন না। প্রেরণার বাড়ি যাওয়ার জন্য এত উথলা ভাব লক্ষ্য করে জেহরানের মুখটা হঠাৎ করে কেমন যেন থমথমে হয়ে গেল। সে প্রেরণার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ করে তার চিবুক শক্ত হাতে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, যদি বলি আর কখনো নিজের পরিবারের কাছে ফিরে যেতে পারবে না তুমি? প্লিজ এমনটা করবেন না। আপনি যা বলবেন আমি তাই শুনবো। আমায় শুধু একটাবার আমার পরিবারের কাছে যেতে দিন। জেহরান ঠোঁট বাঁকিয়ে বাঁকা হাসলো, বিড়বিড় করে আওড়ালো, এখন থেকে তোমায় আমার কথা মতে চলতে হবে কনস্টান্টিন। তুমি সম্পূর্ণভাবে আমার নিয়ন্ত্রণের মাধ্যমে চলবে। এমনকি তোমার নিঃশ্বাস প্রশ্বাসের গতিবিধিও নিয়ন্ত্রিত হবে আমার হাতে। কথাগুলো ভেবে দ্রুত প্রেরণার হাত পায়ের বাঁধন খুলে দিয়ে তারপর এক ঝটকায় তাকে নিজের কাঁধে তুলে নিল জেহরান। প্রেরণা অবাক হয়ে গেল, কোনো কথা বলল না। জেহরান বাড়ি থেকে বের হয়ে সে বৃষ্টি ভেজা রাতের মধ্যেই গাড়িতে করে প্রেরণাকে নিয়ে ছুটে চলল তার বাড়ির উদ্দেশ্যে। মধ্যরাতেও প্রেরণাদের বাড়ির সমস্ত লাইট জ্বালানো রয়েছে। বাড়ির মানুষগুলো এখনো প্রবল দুশ্চিন্তায় নির্ঘুম রাত অতিবাহিত করছে। ড্রয়িং রুমে হতাশাগ্রস্ত ও বিধ্বস্ত ভঙ্গিতে বসে রয়েছে প্রেরণার বাবা, মা ও ভাই। রাত এখন প্রায় 1:30 বাজে, অথচ প্রেরণা এখনো বাসায় আসেনি। টিনা বিকেলে এসে জানিয়েছিল প্রেরণাকে একটা গুন্ডা গাড়িতে করে তুলে নিয়ে গিয়েছে। গুন্ডাটি যে শহরের নামকরা গ্যাংস্টার জেহরান আদনান সেটাও জানিয়েছিল টিনা। তারপর থেকে হন্যে হয়ে প্রেরণাকে খোঁজার পায়তারা শুরু করে দিয়েছে তার পরিবারের সদস্যরা। পুলিশের কাছে এ নিয়ে জিডি করলেও তারা খুব একটা আমলে নেয়নি, কারণ জেহরানের পেছনে স্বয়ং পররাষ্ট্রমন্ত্রীর হাত রয়েছে। তার চেয়ে বড় কথা, জেহরান নিজে একজন পাওয়ারফুল গ্যাংস্টার। দেশে ও দেশের বাইরে শক্তিশালী অনেক গ্যাং রয়েছে তাই তার বিরুদ্ধে যাওয়ার সাহস কারোরই নেই। পারভিন নামাজ ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছেন। হঠাৎ আর্তনাদ করে বললেন, কিছুদিন আগে এক সকালে মেয়েটা আমাকে বলেছিল ওর রুমে কে যেন লুকিয়ে লুকিয়ে প্রবেশ করছিল। আমি ওর কথাটা তখন আমলে নেইনি, কিন্তু এখন বুঝতে পারছি কত বড় ভুল করেছিলাম সেই দিন। পারভিন নামাজ চশমা খুলিয়ে চোখের পানি মুছে স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বললেন, কিচ্ছু হবে না আমাদের মেয়ের, ও ঠিকই সহি সালামতে চলে আসবে দেখো। মুখে মুখে এই কথা বলেও পাভেল নামাজ মনে মনে মেয়েকে নিয়ে ভীষণ শঙ্কিত রয়েছেন, কিন্তু ওপরে ওপরে শক্ত থাকার চেষ্টা করছেন। এদিকে পিয়াস রাগে সোফায় কয়েকটা লাথি বসিয়ে দিল। বোনের বিপদে ভাই হিসেবে কিছুই করতে পারছে না বলে তার রাগের যেন সীমা রইল না। সে চিৎকার করে বলে উঠল, আমার বোনকে যে কিডন্যাপ করেছে আমি তাকে ছাড়বো না, নিজের হাতে খুন করবো ওকে। পিয়াসের কথাগুলো শেষ হতে না হতে বাড়ির মেইন ডোরে কলিং বেল বেজে উঠল। সকলে হঠাৎ উদ্ভ্রান্ত অবস্থার মাঝেও সচকিত হয়ে উঠল। পারভিন নামাজ সকলের দিকে একবার চেয়ে দ্রুত উঠে গিয়ে দরজা খুলে দিলেন। প্রত্যাশা সহকারে হাসি মুখে দরজা খুলতেই খুব দ্রুতই তার হাসিটা মুখ থেকে মুছে গেল। বৃষ্টিমুখর রাত্রিতে দরজার সামনে কালো হুডি ও জিন্স পরিহিত অবস্থায় এক দীর্ঘ ও সুঠামদেহী যুবক দাঁড়িয়ে রয়েছে। তার পাথর কঠিন সুদর্শন মুখ জুড়ে তীব্র গাম্ভীর্যের ছাপ সুস্পষ্ট। দুই চোখ জুড়ে অদ্ভুত শীতলতা বিরাজ করছে। আরও অবাক করার বিষয় হলো তার কোলেই গুটিসুটি মেরে চড়ে রয়েছে প্রেরণা। তার চোখ মুখ জুড়ে ভয় বিরাজ করছে এবং নিজের 2 হাত দিয়ে যুবকটির ঘাড় পেঁচিয়ে ধরে রেখেছে। তার পরনে কালো সালোয়ার কামিজ, ওড়না থাকায় গায়ের ফ্যাকাশে ফর্সা রংটা একেবারে ফুটে উঠেছে।
দুজনেই বৃষ্টিতে আধ ভেজা হয়ে গিয়েছে প্রায়। পারভিন নওয়াজ এই দৃশ্য দেখে হাঁ হয়ে তাদের দিকে তাকিয়ে রইলেন। পাভেল নওয়াজ ও পিয়াস এসে এই দৃশ্য অবলোকন করে তারাও একই অবস্থায় আবির্ভূত হলো। প্রত্যেকে হতভম্ব ও কিংকর্তব্য বিমূঢ় হয়ে জেহরান ও প্রেরণার পানে তাকিয়ে রইল। জেহরান নির্বিকার ও শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে রইলেও প্রেরণা লজ্জায় বিতৃষ্ণায় যেন মাটির নিচে ঢুকে যেতে চাইল। অগত্যা জেহরানের বুকের মাঝে আরও সেটিয়ে গিয়ে চোখ দুটো খিচে বন্ধ করে নিল সে। হঠাৎ করে বজ্রপাত হতেই জেহরান নীরবতা ভঙ্গ করে গম্ভীর ও অদ্ভুত স্বরে আওড়ালো, সারা রাত আমাদের চৌখাটের বাইরে দাঁড় করে রাখবেন নাকি? চলুন ভেতরে যেতে দিন। বলেই নিজে তাদের পাশ কাটিয়ে প্রেরণাকে নিয়ে ভেতরে ঢুকে গেল। উপস্থিত তিনজন তার দিকে হাঁ করে তাকিয়ে রইল। কিছু বলার বা করার ভাষা তারা যেন হারিয়ে ফেলেছে। তারপর সম্বিত ফিরে পেতে পিয়াস রেগে হন্তদন্ত হয়ে ভেতরের দিকে পা বাড়ালো। তার পিছু পিছু ছুটলেন তার বাবা মা। জেরান ততক্ষণে ড্রয়িং রুমে গিয়ে বসেছে। হাঁটুর ওপর অন্য পা তুলে রাজকীয় ভঙ্গিতে সোফায় বসলো সে। প্রেরণাকে বসিয়েছে ঠিক তার পাশে কাছাকাছি। প্রেরণা বসতে না চাইলেও তাকে এক প্রকার জোর করে নিজের কাছে বসিয়ে রেখেছে। পিয়াস ড্রয়িং রুমে এসে প্রথমে জেহরানের উদ্দেশ্যে চেঁচিয়ে গালে ছুঁড়ে মারল। ইউ ফাকিং বাস্টার্ড! কথাগুলো বলে জেহরানকে আঘাত করতে নিলে জেহরান বসে থাকা অবস্থাতেই পায়ের অভিনব কৌশলে দ্রুত গতিতে পিয়াসকে লাথি মেরে নিজের পায়ের কাছে এনে ফেলল। পিয়াস হোঁচট খেয়ে বসে পড়তে জেহরান অপর হাত দিয়ে তার গলা শক্তভাবে চেপে ধরল। পিয়াস তার বাহুবন্ধনীতে থেকে ছটফট করতে লাগলো। দুই হাত দিয়ে জেহরানের শক্ত হাত ছাড়ানোর চেষ্টা করতে চাইলেও কিছুতেই ছাড়াতে পারল না। পিয়াসের এই অবস্থা দেখে প্রেরণা ও তার বাবা মা প্রচণ্ড আতঙ্কিত হয়ে উঠল। তাদের আতঙ্ক আরেক দফা বাড়িয়ে দিল জেহরান। পকেট থেকে পিস্তল বের করে সরাসরি পিয়াসের মাথায় তাক করল সে। প্রেরণা জেহরানের পায়ের কাছে ছুটে এসে তার পা দুই হাতে জড়িয়ে ধরে বসে কান্নারত স্বরে বলতে লাগলো, প্লিজ আমার আমার ভাইয়াকে কিছু করবেন না, ওকে ছেড়ে দিন প্লিজ, ও ভুল করে ফেলেছে। প্রেরণার বাবা মাও একইভাবে কান্না করে জেহরানের কাছে কাকুতি মিনতি করতে লাগলো। পিয়াস সে অবস্থাতে থেকে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, এই জানোয়ারের কাছে আমার জন্য প্রাণ ভিক্ষে চাইবে না তোমরা। কথাটা শেষ হতে না হতেই জেহরান পিয়াসের ডান পায়ের পাতায় একটা গুলি বসিয়ে দিল। তৎক্ষণাৎ তীব্র আর্তনাদ করে উঠল পিয়াস। প্রেরণা ও তার বাবা মা চিৎকার করে কান্না করে দিতে জেহরান তাদের দিকেও পিস্তল তাক করলো। তারা দুই হাতে মুখ চেপে ধরে ফুপিয়ে কাঁদতে লাগলো। জেহরান পিয়াসের গলায় হাতের বাঁধন আর শক্ত করে দাঁতে দাঁত চেপে কটমট করে বলতে লাগলো, মুখের লাগাম টেনে কথা বলবি শালা সাহেব, নাহলে জিভ একদম টেনে ছিঁড়ে ফেলবো। কথাগুলো বলে পিয়াসকে ফ্লোরে ছুঁড়ে ফেলল জেহরান। প্রেরণা দৌড়ে তার দিকে ছুটে যেতে নিলে জেহরান খপ করে তার হাত ধরে ফেলল। পারভিন নওয়াজ ও পাভেল নওয়াজ ছুটে গেলেন ছেলের কাছে। তাকে আগলে ধরে অঝরে কাঁদতে লাগলেন তারা। জেহরান প্রেরণাকে নিজের বুকের কাছে টেনে এনে তার কোমর পেঁচিয়ে ধরে নিজের দুই উরুর উপর বসিয়ে দিল। প্রেরণা ভাইয়া ভাইয়া বলে চেঁচিয়ে কাঁদতে লাগলো, আর জেহরান তার দিকে অপলক ও বিমুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। প্রেরণার কান্নামাখা লালচে ফোলা ফোলা মুখটাও কতটা সুন্দর দেখায়, কিন্তু প্রেরণার মুখ থেকে অনবরত ভাইয়া ভাইয়া শুনতে শুনতে জেহরান প্রচণ্ড বিরক্ত হয়ে গিয়ে তাকে ধমকে উঠল। প্রেরণা মুহূর্তেই ভয় সিটে গিয়ে চুপ করে গেল। তবে ক্রমাগত হিচকে তুলতে লাগলো সে। জেহরান প্রেরণার দুই গাল শক্ত করে চেপে ধরে তার মুখের কাছে নিজের মুখ নিয়ে হিসিস করে বলতে লাগলো, এই মুখে শুধু এবং শুধুমাত্র আমার নাম চোখবে তুই। তোর চোখে অশ্রু থাকবে কেবল আমার জন্য, হাসিও থাকবে একমাত্র আমার জন্য। অন্য কারোর জন্য এসব দেখলে একদম জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো তোকে আমি, সে সাথে তোর পরিবারের সবাইকে। প্রেরণা প্রবল বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল জেহরানের পানে। কান্নার ফলে তার ফর্সা চোখ মুখ তীব্র লালচে বর্ণ ধারণ করেছে। ক্ষণে ক্ষণে হিচকি তুলে কাছে সে। প্রেরণা দ্রুত নিজের চোখ মুখ মুছে নিয়ে জেহরানের উদ্দেশ্যে যথাসম্ভব শান্ত কণ্ঠে বলল, আচ্ছা আমি আর কাঁদবো না, প্লিজ আমার ভাইয়াকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করে দিন। ইম্পসিবল, এত রাতে হসপিটালে নিয়ে যাওয়া সম্ভব না। কাউকে নিয়ে ঝড় বৃষ্টির রাতে? প্লিজ কিছু একটা করুন, দেখুন না কত রক্ত বেরোচ্ছে আমার ভাইয়ার পা থেকে, এরকম হতে থাকলে আমার ভাইয়া মরে যাবে। জেহরান তৎক্ষণাৎ প্রেরণার চুলের মুঠি শক্ত করে টেনে ধরতে সে ব্যথায় আর্তনাদ করে উঠল। জেহরান আবারও হিংস্র ভঙ্গিতে বলতে লাগলো, তোকে বলেছি না
অন্য কারোর জন্য চিন্তা না করতে? তোর চিন্তা ভাবনা, মন, হৃদয় সবকিছু থাকবে কেবল আমার জন্য। আন্ডারস্ট্যান্ড স্টুপিড? প্রেরণা ভয়ে ভয়ে মাথা ঝাঁকালো। জেহরান কয়েক পলক তার দিকে তাকিয়ে থেকে পকেট থেকে ফোন বের করে কাউকে কল লাগালো। তারপর বিরক্তি ও বিতৃষ্ণা মাখা দৃষ্টিতে তাকিয়ে রইল পিয়াস ও তার বাবা মায়ের দিকে। পিয়াস নিশ্চল ভঙ্গিতে তাদের কোলে শুয়ে রয়েছে, আর তার বাবা মা তাকে ঘিরে কান্না করছে। সবকিছু তার কাছে কেমন যেন আদিক্ষেতা ন্যাকামো বলে মনে হচ্ছে। জীবনে কখনো কারো কাছ থেকে ভালোবাসা ও স্নেহ না পাওয়া ব্যক্তির কাছে এমনটা মনে হওয়াই তো স্বাভাবিক। 15 মিনিটের মাথায় জেহরানের আদেশে একজন মধ্যবয়সী ব্যক্তি আসলো। তার ব্যাগে কিছু চিকিৎসার সরঞ্জাম ছিল, যেগুলো দিয়ে পিয়াসের পা থেকে গুলি বের করে সেখানে ব্যান্ডেজ করে দিয়েছে। তারপর তাকে একটা ইনজেকশন পুশ করে দিয়ে কিছু মেডিসিন দিয়ে গিয়েছে। লোকটি চলে যেতে পিয়াস কিছুটা স্বাভাবিক হয়েছে। পুরোপুরি অজ্ঞান না হলেও তার শরীর প্রচণ্ড দুর্বল হয়ে গিয়েছে। তবে পরিস্থিতি সম্পর্কে সে যথেষ্ট সজাগ রয়েছে। পিটপিট চোখে চেয়ে থেকে কান খাড়া করে সবকিছুই শুনছে ও দেখছে। এই মুহূর্তে এক পাশের সোফায় প্রেরণার বাবা মা ও পিয়াস এবং অন্য পাশের সোফায় জেহরান ও প্রেরণা একত্রে বসে রয়েছে। জেহরান ও পিয়াস বাদে প্রত্যেকের মনে তীব্র ভয়, আতঙ্ক ও বিতৃষ্ণা দানা বেঁধে রয়েছে। অথচ কেউ একটি কথাও বলতে পারছে না। জেহরানের ঠোঁটের কোণে বাঁকা হাসি বিরাজ করছে। প্রেরণার পাশ ঘেঁষে নিশ্চিন্তে বসে রয়েছে সে। মানুষের মুখে ভয়, আতঙ্ক ও কাতরতা দেখতে সে ভীষণ আনন্দ পায়, যেটা এই মুহূর্তে সে পাচ্ছে। নীরবতা ভেঙে জেহরান হঠাৎ গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠল, পরিণীতার নওয়াজ প্রেরণা ইজ মাই পার্সোনাল প্রপার্টি। এখন থেকেও আমার, এখন তুই আমার, এবং মৃত্যুর আগ পর্যন্ত একমাত্র আমারই থাকবে। ওর উপর সমস্ত অধিকার কেবল আমার থাকবে, অন্য কারণ না। এমন করে পরিবারের কোনো সদস্যেরও না। ওর জীবনের সমস্ত কিছু আমার হাতে নিয়ন্ত্রিত থাকবে, এমনকি ওর অন্তঃশ্বাসটুকু পর্যন্ত। কথাগুলো বলে প্রেরণার দিকে এক পলক নেশালো ঘোর লাগানো দৃষ্টিতে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসল জেহরান। প্রেরণার বাবা মা লজ্জায় আড়ষ্ট হয়ে গিয়ে মাথা নিচু করে নিলেন। পিয়াস দাঁতে দাঁত চেপে হাত দুটো মুষ্টিবদ্ধ করল। নিমিষেই উঠে দাঁড়িয়ে জেহরানের মুখ বরাবর কয়েকটা ঘুষি বসিয়ে দিতে চাইল সে, কিন্তু আসন্ন পরিণতির কথা ভেবে দাঁতে দাঁত চেপে বসে রইল সে। ভাবলো এখন বুদ্ধি দিয়ে ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করতে হবে। জেহরান আবারও বলতে শুরু করলো, প্রেরণাকে খুব দ্রুত একেবারে নিজের করে নেব আমি। ওকে বিয়ে করে নিজের স্ত্রী রূপে সারা জীবনের মতো আগলে রাখতে চাই আমি। অবশ্য এর জন্য কেবল আমার ইচ্ছে যথেষ্ট। প্রেরণার ইচ্ছে অনিচ্ছার কোনো মূল্যায়ন আমি করব না। তার পরিবারের মতামত কিংবা মূল্যায়ন তো দূরের কথা। আমি চাইলেই ওকে জোর করে নিজের করতে পারতাম, কিন্তু এত খারাপ কিছুর মধ্যে আমার ভালো কিছু একটা বজায় রাখার জন্য এতটুকু তো আমি করতেই পারি। কথাগুলো বলে একগাল হেসে প্রেরণার দিকে চেয়ে তার কপালে একটা আলতো চুম্বন বসিয়ে দিল জেহরান। প্রেরণার বাবা মা ও ভাই নিচের দিকে তাকিয়ে থাকায় কেউ এই বিষয়টি লক্ষ্য করলো না, কিন্তু প্রেরণা সিটিয়ে গিয়ে অন্য পাশে সরে গিয়ে বসে পড়ল। জেহরান আবারও তার কোমর টেনে ধরে নিজের কাছে এনে বসালো। এতক্ষণ পর পাভেল নওয়াজ মুখ তুলে চাইলেন। থমথমে ও বিষণ্ণ কণ্ঠে জেহরানের উদ্দেশ্যে বললেন, তুমি আসলে কি করতে চাইছো? জেহরান স্পষ্ট ও স্বাভাবিক ভঙ্গিতে বলল, আপনাদের মতে হালাল ও বৈধ উপায়ে প্রেরণাকে নিজের করে পেতে চাইছে। যদি সেটা না করেন কিংবা এর অন্যথায় হয়, তাহলে জোর করা কাকে বলে আপনাদের ভালো করেই শিখিয়ে দেবো আমি। আর আমার ডাবল ক্রস করার পরিণতি কিন্তু অত্যন্ত ভয়াবহ, সেটা মনে রাখবেন। একটু থেমে আবারও সে বলতে শুরু করলো, খুব তাড়াতাড়ি আমি প্রেরণাকে বিয়ে করে নিজের ঘরে তুলব। এই কয়েকদিন সে আপনাদের বাড়িতে আমানত থাকবে, কিন্তু আমার নজর ঈগল পাখির মতো সারাক্ষণ তার এবং আপনাদের উপর নিবদ্ধ থাকবে। একটু তিনি বিনি ঘুরতে দেখলেই। বাকি কথা সম্পূর্ণ না করে নিজের পিস্তলের দিকে নজর ঘোরালো জেহরান। প্রেরণার বাবা মা একে অপরের মুখের দিকে তাকিয়ে ঢোক গেলেন। প্রেরণা নিচের দিকে তাকিয়ে অশ্রু বিসর্জন করতে লাগলো। আজ তার জন্য তার বাবা মা ও ভাইকে কত কিছু সহ্য করতে হচ্ছে, ভাবতে মরে যেতে ইচ্ছে করছে তার। জেহরান প্রেরণার দিকে এক পলক তাকিয়ে হতাশার নিঃশ্বাস ফেলে বলল, আমার হবু বউকে এখানে রেখে যেতে তো একদমই ইচ্ছে করছে না আমার। ইচ্ছে তো করছে এখনই তুলে নিয়ে যাই, জোর করে নিজের কাছে রেখে দিই। কিন্তু তাকে বিয়ে করার আগে তার জন্য এতটুকু ভালো কাজ তো আমি করতেই পারি। তারপর উঠে দাঁড়িয়ে প্রেরণার দিকে এগিয়ে গিয়ে
তার চুলে ও মুখে হাত বুলিয়ে দিতে দিতে স্নেহাতুর স্বরে বলল, আমাকে ছাড়া কয়েকটা দিন এই বাড়িতে থাকবে ফার্স্ট অ্যাঞ্জেল। এরপর তোমাকে আজীবনের জন্য আমার কাছে নিয়ে যাব। আমি তোমাকে অনেক অনেক মিস করব। তুমি আমাকে মিস করবে তো? প্রেরণা কোনো জবাব না দিয়ে ফ্যাল ফ্যাল করে জেহরানের দিকে তাকিয়ে রইল। এদিকে প্রেরণার উত্তর না পেয়ে জেহরান হিংস্র হয়ে উঠল। তার হাতে চাপ শক্ত হয়ে যেতেই প্রেরণা ভয় পেয়ে দ্রুত মাথা নাড়িয়ে অস্পষ্ট কণ্ঠে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও আপনাকে অনেক মিস করব। জেহরান ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল। দ্যাটস মাই গুড গার্ল। কথাটা বলে প্রেরণার মাথায় আলতো কয়েকটা চুমু খেয়ে সকলের দিকে শক্ত একটা নজর বুলিয়ে গট গট পায়ে রুম থেকে বেরিয়ে গেল। জেহরান যাওয়ার সাথে সাথেই সকলেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। এতক্ষণ যেন তারা জমের সামনে দাঁড়িয়েছিল। প্রেরণা ফুপিয়ে কেঁদে উঠল। তারপর তার বাবা মা তাকে আগলে ধরে তারাও কেঁদে উঠল। প্রেরণা তাদেরকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। পারভিন নামাজ প্রেরণার উদ্দেশ্যে বললেন, ওই শয়তানটা তোর কোনো ক্ষতি করেনি তো মা?